নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে মহারাজের ফ্যামিলিকে আর বন্ধু বান্ধব সবাইকে আটক করে নিয়েছে গুন্ডারা, আর মহারাজ সেখানে পৌঁছে যায়। মহারাজকে দেখে তো সবার মুখে একটু হাসি ফোটে যে যাক, এবার মহারাজ এসে গেছে, এবার তাদেরকে উদ্ধার করবে মহারাজ। গুন্ডাগুলো বলছে, এই তুই কে রে, সিনেমার হিরো নাকি? বলে, ভিলেন, তোদের সিনেমার ভিলেন, আর তোদের রক্ত দিয়ে সিনেমার নামটাও লিখবো। এটা শুনে তো গুন্ডাগুলো হাসতে থাকে। চিয়ার দিকে তো বন্দুক তাক করে রেখেছে গুন্ডারা। মহারাজ ছাড়তে বললেও তারা ছাড়ে না। তখন বলে, কি করবি তুই যদি না ছাড়ি? মহারাজ তারপরে ধারাধার করে একের পর এক গুন্ডাকে মারতে থাকে। এরপরে তো মহারাজের সাথে কোনো গুন্ডাই পারে না, সবাইকে মেরে একেবারে কাত করে দেয় মহারাজ। এরপরে তো গুন্ডাদেরকে সবকে পেটানোর পর মহারাজ পূজাদেরকে খুঁজতে যায়, আর এদিকে চিয়া বাকিদের সবাইকে খুলে দেয়, মানে তাদেরকে যে গুন্ডাগুলো বেঁধে রেখেছিল সেই বাঁধনটা খুলে দেয়। এরপরে তো মহারাজ এদিক ওদিক খুঁজতে খুঁজতে পূজাকে দেখতে পায়। পূজা অজ্ঞান হয়ে পড়ে আছে। পূজা পূজা বলে ডাকছে, পূজা কিছুতেই সাড়া দেয় না। বারবার বলছে, এই পূজা চোখ খোলো, চোখ খোলো, পূজা চোখ খোলো, কিন্তু পূজা সাড়া দেয় না। তারপরে পাশে একটা জলের বোতল দেখতে পায়। সেই জলের বোতল থেকে জলের ছিটা মারতেই পূজার জ্ঞান ফেরে। পূজার জ্ঞান ফিরতেই পূজা বন্ধু বন্ধু করে। মহারাজ বলে, হ্যাঁ তোমার বন্ধু কোথায়, বলো কোথায় তোমার বন্ধু? তখন পূজা হাত দিয়ে ওই দেওয়ালের দিকে দেখায়। গুন্ডাগুলো দেওয়ালের সামনে দিয়ে আবার আলমারি দাঁড় করিয়ে রেখেছে, তাই মহারাজ ঠিক করে বুঝতে পারে না। এরপরে পূজা তো মহারাজকে সেই দেওয়ালের কাছে নিয়ে যায়, বলে এই আলমারিগুলো সরাও, বন্ধু এর পেছনে আছে। মহারাজ তো বুঝতে পারে না কি ব্যাপার, শিবের পেছনে আছে মানে? তখন বলে, আলমারিগুলো সরাও। মহারাজ তখন আলমারি সরাতে থাকে। তারপর ওদিক থেকে বাকিদেরকেও ডাকে। বাকি ছেলেরাও তখন হাতে হাতে বাকি আলমারি সরায়, দিয়ে দেখে যে একটা দেওয়াল সদ্য গাঁথা হয়েছে। পূজা বলে, এর ভেতরেই শিবকে রাখা হয়েছে। মহারাজ তো এবার দেওয়ালের এদিক থেকে শিব শিব বলে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। ওদিকে সৌরভরা সবাই রেডি হচ্ছে, চলো পাঁচিলটা ভাঙতে হবে, রেডি হও সবাই। দিয়ে দেখা যাচ্ছে সবাই লাইন বা লাইন দাঁড়িয়ে পড়েছে পাঁচিল ভাঙার জন্য। একজনের পেছনে আরেকজন, আরেকজনের পেছনে আরেকজন। যেই সবাই মিলে ভাঙতে যাবে, মানে পেছন থেকে সবাই ধাক্কা দিচ্ছে, সবার ধাক্কার জোরে আর কি পাঁচিলটা ভাঙবে। এবার যেই ভাঙতে যাবে অমনি মহারাজ সবাইকে দাঁড় করিয়ে দেয়। আর যেই থামায়, সবাই তো একটা মানে শক্তি বল নিয়ে এগিয়ে আসছিল, যেই থামায় অমনি পেছনে একজনের উপর আরেকজন সবাই হুমড়ি খেয়ে পড়ে। পড়ে তো সবার আবার কোমর ব্যথা, হাত পা ব্যথা, অবস্থা খারাপ হয়ে যায়। মহারাজ বলে, এইভাবে ভাঙলে হবে? এইভাবে ভাঙলে তো আমার ভাইটা লেগে যেতে পারে, খুব সাবধানে ভাঙতে হবে। তখন মহারাজ কি করে, খুব সাবধানে দেওয়ালগুলো দেখতে থাকে। দেওয়ালটা দেখতে দেখতে দেখে যে একটা ইট ঢিলাভাবে লাগানো আছে, একটা ইট খুলে যায়। তখন মহারাজ ওই একটা ইট যেহেতু খুলে যায়, আশেপাশের বাকি ইটগুলোকে খুলতে থাকে। মহারাজ তো এরপরে আরো কটা ইট খুলে ভেতরে শিবকে দেখতে পায়। একটু একটু করে তো মহারাজ ইটগুলোকে খোলে। যখন অনেকটা বড় ফাঁকা হয় তখন দেখতে পায় যে তার ভাই শিব সেই পাঁচিলের ভেতরে বন্দি, হাতগুলো দড়ি দিয়ে বাঁধা রয়েছে। মহারাজের তো দেখে খুব খারাপ লাগে, চোখে জল এসে যায়, সমানে ভাই ভাই করছে। ওদিকে সোমনাথও বলছে তার সোনাকে আর কি, যে দেখো সোনা ভাই। এরপরে মহারাজ আস্তে আস্তে করে ইটগুলোকে খোলে। ইটগুলো খোলার পর নিচে যেটুকু পাঁচিল বেঁচে রয়েছে সেটাকে এক লাথি মেরে ফেলে দেয়। তারপরে শিবকে সেখান থেকে বের করে। শিবের কিন্তু কোনো হুঁশ নেই, শিবকে বারবার করে ডাকছে মহারাজ। দেখে খুব খারাপ লাগছে, মহারাজ কাঁদছে তার ভাইয়ের জন্যে। এরপরও ডাকছে। তখন মহারাজ জয়ন্তদের বলে, কিছু একটা কর, জল টল এনে দে, কিছু একটা ব্যবস্থা কর তোরা। তখন দৌড়ে তারা জল এনে দেয়। সেই জলের ছিটা শিবের মুখে দিতে তার একটু একটু করে জ্ঞান ফেরে। এরপরে কিন্তু অরিন্দম চট্টরাজের উপর খুব রাগ হচ্ছে মহারাজের। যত তার ভাইয়ের করুণ দশা দেখছে ততই অরিন্দম চট্টরাজের উপর রাগ হচ্ছে, আর জোরে চিৎকার করছে অরিন্দম চট্টরাজের নাম নিয়ে, যে এবার সে তাকে ছাড়বে না। এরপরে তো গাড়ি করে নিয়ে যাচ্ছে মহারাজ শিবকে, খুব আগলাতে আগলাতেই নিয়ে যাচ্ছে, তার এত প্রিয় ভাই বলে কথা। এইদিকে শিব কিন্তু কাঁদছে, কারণ তার খুব ব্যথা লেগেছে। যেখানেই মহারাজ হাত দিচ্ছে সেখানেই বলছে যে লাগছে। শিব বলছে, আহারে ভাইটাকে দেখলে আমার কান্নায় চোখে জল চলে আসছে, ভাইরে একটু জল খাবি? সোমনাথ বলছে আর কি শিবকে। শিবকে যেই অবস্থায় মহারাজ উদ্ধার করলো সেই সিচুয়েশনটা বারবার করে মহারাজের চোখের সামনে ভেসে উঠছে, আর খুব খারাপ লাগছে মহারাজের শিবের অবস্থা দেখে। শিব তো সমানে কেঁদে চলেছে, তার ভাইকে জড়িয়ে ধরে বসে আছে, মানে মহারাজকে আর কি, তার দাদাকে, যে তার খুব ভয় করছে। তখন মহারাজ বলছে, কি কিসের ভয়? কিচ্ছু হবে না, মেজদা আছে না, মেজদা যতক্ষণ সঙ্গে আছে ততক্ষণ কোনো ভয় নেই। আর এবার ওই শয়তানগুলোকে শাস্তি দেবে তোর মেজদা, দেখে নিস। মহারাজ বলছে, অরিন্দম চট্টরাজ এবার তোমার নিস্তার নেই, ঠিক যতগুলো পাপ কাজ তুমি করেছো আর আমার ভাইয়ের সাথে যত অন্যায় করেছো তার প্রত্যেকটার হিসেব হবে। শিব কাঁদতে কাঁদতে বলছে, না মেজদা, অরিন্দম চট্টরাজ লোকটা খুব সাংঘাতিক, দেখছিস না আমার কি অবস্থা করেছে, আমি তোকে কিছুতেই ওই লোকটার কাছে যেতে দেবো না, কিছুতেই না, বলে তার দাদাকে জড়িয়ে ধরে বসে আছে। এরপর সোমনাথ দেখছে যে তারা গাড়ি নিয়ে কিন্তু এক জায়গাতেই ঘুরছে। সোমনাথ বলছে, অনেকক্ষণ ধরে দেখছি এক জায়গাতেই ঘুরঘুর করা হচ্ছে আর কি, তো আমরা কি এবার হসপিটালে যাচ্ছি তো নাকি, না বাড়ি যাচ্ছি, কোনটা?
তখন শিব বলছে না না না, আমি কিছুতেই হসপিটালে যাব না, আমাকে বাড়ি নিয়ে চল, আমি মা বাবার কাছে যাব, আমি বন্ধুর কাছে যাব, আমাকে বাড়ি নিয়ে চল। তখন মহারাজ বলে দেখ, তোর যে অবস্থা, তোর তো ট্রিটমেন্টের প্রয়োজন, ডাক্তার যদি ওষুধ না দেয় তাহলে কি করে সেরে উঠবি বল। বলে না না না, আমি কিছুতেই যাব না, আমি বাড়ি যাব। সমানে জেদ করছে শিব। বলছে যে তোর ভয় কিসের শিব, তোর মেজদা আছে তো তোর সঙ্গে, তো কিসের ভয় তোর, কোনো ভয় নেই। তবুও শিব বলে না, কিছুতেই হসপিটালে যাবে না। এরপরে সোমনাথ বলছে দেখ, তোর মেজদা সবকিছু করতে পারে, কিন্তু ট্রিটমেন্টটা নিশ্চয়ই করতে পারবে না। মহারাজ তখন সোমনাথের দিকে তাকিয়ে আছে। মহারাজ এরপরে শিবকে বলছে, যখন শিব মহারাজের হাত পা ধরে বলছে যে আমাকে প্লিজ বাড়ি নিয়ে চ, আমি হসপিটালে যাব না, তখন মহারাজ বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে চ বাড়ি চ, আমি তোর সেবা শুশ্রূষা করে তোকে সুস্থ করে তুলবো, ঠিক আছে, বাড়ি চ। এরপরে মহারাজ যখন আবার অরিন্দম চট্টরাজের কথা বলছে, তখন শিব বলছে যে অরিন্দম চট্টরাজের কথা না বলে তুই বরঞ্চ চিয়ার ব্যবস্থা, মানে চিয়া দ্য অ্যাঞ্জেল, তার ব্যবস্থা করার চেষ্টা কর। মহারাজ তখন বলছে হ্যাঁ, চিয়া দ্য অ্যাঞ্জেলের ব্যবস্থা তো আমি করব, অবশ্যই করব। বন্ধু হয়ে যে এত বড় দাগা দিতে পারে, এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে, এটা আমি ওর কাছ থেকে কমসে কম আশা করিনি, মহারাজ বলছে। তো শিব সমানে মহারাজকে, মানে তার মেজদাকে জড়িয়ে ধরে কাঁদছে, সমানে কাঁদছে। মহারাজ তাকে তখন ভোলানোর জন্য বলে যে আচ্ছা, তুই যখন ছোট ছিলিস, খুব কান্নাকাটি করতিস, তখন তোকে কি করে ভোলাতাম মনে আছে? শিব বলে না, মনে নেই। তখন মহারাজ সেই ছোটবেলার কবিতাটা বলতে থাকে, আর শিব তখন কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে তার মেজদার সাথে একই কবিতা বলছে আর একটু হেসে উঠেছে। এটা দেখে মহারাজের খুব ভালো লাগে, কোথাও না কোথাও সোমনাথেরও মজা লাগে। সোমনাথ তখন বলে হ্যাঁ, তোরা দু ভাই মিলে যখন একসাথে কবিতা বলতিস, আমাকে দলে নিতিস না, আমার না তখন খুব হিংসে হতো, যেমন এখন হচ্ছে। তখন জয়ন্ত বলে যে তখন তাহলে তুমি কি করতে? সোমনাথ তখন বলে তখন আমি মিউজিক দিতাম, আর সেই মিউজিক কিভাবে দিত সেটা দেখাতে থাকে, আর এটা দেখে মহারাজরা সবাই হাসতে থাকে, শিবও। এদিকে অরিন্দম চট্টরাজ তার দলের লোকজনকে ফোন করছে, কারণ ওখানে কি হলো তারা কোনো খবর পাচ্ছে না, পাবেই বা কি করে, সেই গুন্ডাগুলোকে তো মেরে কাত করে দিয়েছে মহারাজ, তাই ফোন তোলার মতো অবস্থায় অন্ততপক্ষে কেউ নেই, তাই এরা কোনো খবর পাচ্ছে না। আবার ওদিকে চিয়ার মা চিয়াকে ফোন করছে, তাও কোনো খবর পাচ্ছে না। অরিন্দম চট্টরাজ তখন বলছে এতগুলো টাকা নিয়ে নিল, কাজটা আদৌ করলো কিনা, ওদিকে পূজা, তারপরে শিব, এদের কোনো ব্যবস্থা করলো কিনা ভগবানই জানে। চিয়ার মা বলছে কে বলেছিল তোমাকে গুন্ডাগুলোকে পুষতে, বলো তো, দেখো এখন কি অবস্থা হচ্ছে, তোমার কুকুর তোমাকেই কামড়াচ্ছে। অরিন্দম চট্টরাজ বলে আমি কি করে জানবো যে আমার কুকুর আমাকেই কামড়াবে? তখন চিয়ার মা বলে চলো তাহলে ইঞ্জেকশন নিয়ে আসি জলাতঙ্কের। অরিন্দমের এই কথাগুলো শুনতে আর ভালো লাগছে না, সে বিরক্ত হয়ে পড়েছে। চিয়ার মা কিন্তু এবার তার হাজবেন্ডকে ছেড়ে কথা বলছে না, বলে এবার কিন্তু মহারাজ থাবা বসাবে না, একদম সোজা কামড়ে দেবে। বলে তাহলে তো বাঘে আমার মাথাটাই রাখবে না, এরকম ভাবে বলছে। তারপর অরিন্দম চট্টরাজের মাথা ধরে বলছে তার মা যে তোমার জন্য যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। বলছে যে মহারাজ তোমার প্রাণ নেওয়ার আগে আমি তোমার প্রাণটা নিয়ে নেব। তখন চিয়ার বাবা বলছে মনে রেখো, শুধু আমাকেই নয় কিন্তু তোমাকেও কিন্তু কাঁচা চিবিয়ে খাবে ওই আহত শার্দুল। এদিকে মহারাজ শিবকে বাড়িতে নিয়ে চলে আসে। এদিকে তো সোমনাথও শিবকে নিয়ে আদিক্ষেতা করছে যে আয় ভাই, তোকে আমি কোলে করে ঘরে শুয়ে আসি চল। তখন কোলে তুলতে যাবে কি দেখে শিবের ব্যথা লাগছে। মহারাজ বলে সোমনাথ মুখার্জি সরে যা, বেশি আদিক্ষেতা দেখানোর না চেষ্টা করিস না, ঠিক আছে? সোমনাথ বলে ও আচ্ছা, আমি কোলে নিলে খালি আউ না, আর মহারাজ কোলে নিলে কোনো ব্যাপার নয়, ভালোই শুরু করেছি। সেই গাড়ি থেকে আদিক্ষেতা মহারাজকে বলছে। মহারাজ বলছে ওটাকে আদিক্ষেতা বলে না, ওটাকে স্নেহ বলে, যেটা তুই বুঝবি না কারণ সেটা তোর মধ্যে নেই। এদিকে সোমনাথ তখন মহারাজের সাথে জেদি লাগিয়েছে, দেখবি আমি স্নেহ করতে পারি কিনা দেখবি। তখন সোমনাথকে তুলে আবার বিছানায় মানে শোয়াতে যাচ্ছে আর কি। তখন শিবের আবারও ব্যথা লাগে। মহারাজ বলে তুই সরবি? সোমনাথ বলে আমি কিছুতেই সরবো না। এই করতে করতে মহারাজ এক ধাক্কা মারে সোমনাথকে, সোমনাথ গিয়ে ছিটকে পড়ে পুরো প্রিয়াঙ্কার উপরে দিয়ে। তখন পুলিশ অফিসার, ব্যাটারি, তারপরে মিলি সবাই চলে আসে, আর ওরা ওরকম একে অপরের উপর শুয়ে থাকে। প্রিয়াঙ্কা বলে কি করছো তুমি বলো তো, ঠিক করে কি দেখেও চলতে পারো না? বলে কি করব, উপকার করতেই তো গেছিলাম। বলে যাও আরো করো উপকার আর খাও ধাক্কা, বয়স হচ্ছে তো নাকি। ওদিকে মহারাজ ধীরে ধীরে শিবকে বিছানাতে শুইয়ে দিচ্ছে যাতে তার কোনো কষ্ট না হয়। মহারাজ শিবকে বলছে যে আচ্ছা তুই ভালো আছিস তো? শিব বলছে তুই পাশে থাকতে আমার কিচ্ছু হবে না মেজদা। তখন এদিকে সোমনাথ আর প্রিয়াঙ্কা তো ওই অবস্থায় এখনো আছে। ব্যাটারি বলছে আচ্ছা তোমাদের কি পাবলিকালি এরকম শোয়াশুয়ি চলে নাকি? তখন মহারাজ বলছে হ্যাঁ, আসলে ওরা একে অপরের পরিপূরক, তাই ওরা একে অপরকে ছেড়ে কখনো থাকতে পারে না। এটা শুনে তো অফিসার, ব্যাটারি, মিলি সবাই হাসতে থাকে। এরপর চিয়া মহারাজের বাড়িতে এসে আবারও তার মতো করে কথা বলতে থাকে। মহারাজ তো চিয়াকে দেখে রেগে যায়, শিবও বিরক্ত হয়। মহারাজ তখন বলে তুমি এখানে কি করছো? বলে আমি তো আজ থেকে এখানেই থাকবো। তখন মহারাজ কিন্তু রেগে যায় আর চিয়ার উপরে চিৎকার করে ওঠে, আর এটা দেখে চিয়া অবাক হয়ে যায়, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে
লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমাদের পর্ব ভালো লাগে তাহলে এর বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে তোমাদের সাথে দেখা হবে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।